হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি সুরভি মুখার্জি। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব ওটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট অফ ব্রিটিশ ইন্ডিয়া। এখন রেগুলেটিং অ্যাক্টস বলতে আমরা কি বুঝি? রেগুলেটিং অ্যাক্টস মানে হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনকে বোঝাচ্ছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওরা ব্রিটিশ কোম্পানি ছিল, অ্যান্ড ব্রিটিশ কোম্পানি ব্রিটেন থেকে প্রত্যেক বছর বা প্রত্যেক টাইম টু টাইম রুলস অ্যান্ড রেগুলেশন এই রেগুলেটিং অ্যাক্ট ফর্মে পাঠাতো, অ্যাকর্ডিং টু হুইচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্ল্যানস এক্সিকিউট করতো। এখন এরকম ফার্স্ট অ্যাক্ট হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। নাও ওয়াই 1773? কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 থেকে তাদের এস্টাবলিশমেন্ট ইন্ডিয়াতে করে। তাহলে এতদিন রেগুলেশন অ্যাক্টের দরকার কেন পড়েনি? এর জন্য দুটো জিনিস জানতে হবে। 1773 আগে দুটো মেজর ইভেন্ট হয়েছিল, ব্যাটল অফ প্লাসি ইন দ্য ইয়ার 1757 অ্যান্ড ব্যাটল অফ বক্সার ইন দ্য ইয়ার 1764। এই দুটোতেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুপ্রিম অথরিটি গেইন করে নিয়েছিল, বিকজ এই দুটোতেই তারা উইন করেছিল অ্যান্ড তারা অনেকটা জায়গা অকুপাই করে নিয়েছিল। অ্যান্ড উইথ টাইম টু টাইম দ্য সার্ভেন্টস অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ার বিকামিং করাপ্টেড। এর ফলে এমন একটা টাইম এসেছিল যে তারা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে বলেছিল যে আওয়ার কোম্পানি ইজ রানিং অ্যাট এ লস, অ্যান্ড তারা লোন চেয়েছিল। না, ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ থিঙ্কিং দ্যাট এরা তো এত পাওয়ারফুল, এরা এতটাই সমস্ত মনোপলি সমস্ত কিছু ঠিকঠাক চলছে, তো ওয়াই আর দে রানিং ইন আ লস? তো এই সময় যেহেতু তারা হেল্পের জন্য চেয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো তখন দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ অফ দি ব্রিটিশ ক্রাউন অফ দি ব্রিটিশ গভর্নমেন্ট, যাতে সমস্ত রকমের অ্যাফেয়ার্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করার, মানে তারা কিভাবে কোম্পানিকে চালাচ্ছিল, তাদের আদব কায়দা সমস্ত কিছুর দায় দায়িত্ব কে নিয়েছিল? আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট। আর এর জন্য তারা একটা কোর্ট অফ ডিরেক্টর স্থাপন করেছিল। এখন এই কোর্ট অফ ডিরেক্টরসরা সরাসরি রেসপন্সিবল ছিল হচ্ছে আমাদের ব্রিটিশ গভর্নমেন্টকে। এখন এই কোর্ট অফ ডিরেক্টরসের কাজ কি ছিল? আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যত সমস্ত রেভিনিউ বা সিভিল বা মিলিটারি বিষয়ে যত রকমের রিপোর্টস আছে সমস্ত কিছু ব্রিটিশ গভর্নমেন্টকে টাইম টু টাইম জানানো, এটাই হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরসের কাজ। মোর ওভার ব্রিটিশ গভর্নমেন্ট এটাও জানিয়ে দিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো এমপ্লয় বা কোনো সার্ভেন্ট যে কোনো রকমের ব্রাইবস বা কোনো গিফটস বা কোনো প্রাইভেট ট্রেড করতে আর পারবে না। মোর ওভার 1773 আগের একটা সুপ্রিম পাওয়ার বা সুপ্রিম পজিশনকে আমরা বলতে পারি গভর্নর অফ বেঙ্গল, কিন্তু এরপরে এই গভর্নর অফ বেঙ্গলের জায়গায় যে পজিশনটা আনা হয়েছিল ওটা হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আর আমাদের ফার্স্ট গভর্নর জেনারেল ছিল হচ্ছে ওয়ারেন হ্যাস্টিংস। নেক্সট, ওয়ারেন হ্যাস্টিংকে অ্যাসিস্ট করার জন্য একটা 4 মেম্বার্স এক্সিকিউটিভ কাউন্সিল রাখা হলো। আর এই 4 মেম্বার্স কাউন্সিল ছিল হচ্ছে ফিলিপস ফ্রান্সিস, রিচার্ড বারওয়েল, জন ক্ল্যাভেলরি অ্যান্ড জর্জ মনসন। সো এই 4 জন অ্যান্ড সাথে ওয়ারেন হ্যাস্টিং। কিন্তু কোনো ডিসিশন নেওয়ার আগে আমাদের মেজরিটির দরকার হয়, তো সেম এদের মধ্যেও মেজরিটির দরকার ছিল। তো যখনই কোনো প্রপোজাল আনা হতো এদের মধ্যে একটা কিওটিক সিচুয়েশন সবসময় লেগে থাকতো, যার ফলে কোনো প্ল্যান এক্সিকিউট অতটা সেইভাবে হয়নি। তো ইভেন ওয়ারেন হ্যাস্টিং এর টাইম পিরিয়ডটাকে ট্রায়াল অ্যান্ড এরার টাইম পিরিয়ডও বলা হয়। নেক্সট, এই রেগুলেটিং অ্যাক্ট দ্বারা একটা সুপ্রিম কোর্টকে স্থাপন করা হয় ক্যালকাটাতে 1774-এ। এখন এই সুপ্রিম কোর্ট আর আমাদের মডার্ন সুপ্রিম কোর্ট একটু বিষয়টা আলাদা। এই সুপ্রিম কোর্ট শুধু অ্যান্ড শুধু ট্রায়াল ব্রিটিশদের জন্য ছিল, ওয়ারাজ আমাদের মডার্ন যে সুপ্রিম কোর্ট ওটা পুরোপুরি আলাদা বিষয়। নেক্সট, এই যে পুরো যে প্রবলেমস ছিল বা কিছু না কিছু ডিফেক্টস তো ছিল 1773-তে, এই সমস্ত ডিফেক্টসগুলোকে রেকটিফাই করা হলো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1781 দ্বারা, যেটাকে অ্যাক্ট অফ সেটেলমেন্টও বলা হতো। আর এই সমস্ত রেকটিফিকেশনের প্রভাবটা দেখা গেছিল হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784-এ। এখানে কি দেখা গেল? আগে কোর্ট অফ ডিরেক্টরসকে সমস্ত বিষয় দেখাশোনার ভার দেওয়া হয়েছিল, কিন্তু এখন কোর্ট অফ ডিরেক্টরসকে বলল যে তুমি শুধু অ্যান্ড শুধু কমার্শিয়াল বিষয়টা দেখো, মানে তোমাকে শুধু ব্যবসাটা দেখো। তাহলে আর বাদ বাকি পজিশনগুলো কে দেখবে? যেমন রেভিনিউ, সিভিল বা মিলিটারি বিষয়, এগুলো কে দেখবে? এগুলোর জন্য আরেকটা বোর্ডে স্থাপন করা হয়েছিল, যেটাকে বোর্ড অফ কন্ট্রোলও বলা হয়। এখন একদিকে বোর্ড অফ কন্ট্রোল, একদিকে কোর্ট অফ ডিরেক্টর, তো হয়ে গেল না ডাবল গভর্নমেন্ট? তো এখান থেকে ডাবল গভর্নমেন্টের বিষয়টা শুরু হয়ে যায়। নেক্সট আসে হচ্ছে আমাদের চার্টার অ্যাক্ট অফ 1813। এখন চার্টার অ্যাক্ট অফ 1813-এ
এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মনোপলি ওটা খারিজ হয়ে যায়, এন্ড হয়ে যায়, এক্সেপ্ট দুটো। একটা হচ্ছে দে ক্যান কন্টিনিউ দেয়ার ট্রেড উইথ চাইনা, আর আরেকটা দে ক্যান কন্টিনিউ দেয়ার ট্রেড অন টি, মানে চাপাতি ব্যবসা, আর আরেকটা হচ্ছে চায়নাদের সাথে ব্যবসা। এই দুটো তারা করতে পারে, বাট বাদ বাকি মনোপলি তাদের এন্ড হয়ে গেছিল। কেন? কারণ এই সময়টা নানান ফরেনার্সরা এসে ইন্ডিয়াতে তাদের ইন্ডাস্ট্রি গড়ছিল, আর এর ফলে একটা আরো প্রভাব দেখা গেছিল যে ইন্ডিয়াতে ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন ব্যাপারটা খুবভাবে দেখা গেল, যেখানে যে ইন্ডিয়ান পিজেন্টস ওরা অনেকটাই সাফার করেছিল, আর এর জন্য তারা 1857-এর যে রিভল্টটা ওটাতে পার্টিসিপেট করতে বাধ্য হয়েছিল। যাক, তো 1813-এ আরেকটা জিনিস দেখা গেছিল, দ্যাট ইজ এডুকেশনাল পার্সপেক্টিভে। এডুকেশনাল পার্সপেক্টিভে কি? এখানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলা হলো যে তাদেরকে 1 লাখ রুপিস করে স্পেন্ড করতে হবে ইন টার্মস অফ এডুকেশন পারপাস। তো এটা হচ্ছে এডুকেশন পারপাস থেকে একটা পজিটিভিটি দেখা গেল। নেক্সট আসলো হচ্ছে আমাদের চার্টার অ্যাক্ট অফ 1833। এখন চার্টার অ্যাক্ট অফ 1833-তে পুরোপুরি ব্যাপারটা সেন্ট্রালাইজেশনের দিকে চলে গেল। 1773 অ্যাক্টের দ্বারা সেন্ট্রাল ব্যাপারটা আসছে, আর এখানে পুরোপুরি ব্যাপারটা সেন্ট্রালাইজেশনের তার হাতে নিয়ে নিল। এখানে 1813-এ যে দুটো সার্ভাইভিং মনোপলি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে দেওয়া হয়েছিল, যে চায়নার সাথে তারা ট্রেড করতে পারবে, অ্যালং উইথ দ্যাট টি ট্রেড তারা করতে পারবে, এই দুটো মনোপলিও তাদের থেকে নিয়ে নেওয়া হলো। তার মানে এখন পুরোপুরিভাবে কমার্শিয়াল যে বডিটা ছিল অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওটাকে এন্ড করে দেওয়া হলো। নাও ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইজ ওনলি লেফট উইথ ইটস অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন, বা ইট উইল ওয়ার্ক ওনলি অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। এছাড়াও এখানে ফর দ্য ফার্স্ট টাইম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল। এখন এই সময় 1813-এ তখন গভর্নর জেনারেল ছিল মিন্টো। এই সময় অনেক ওয়ার হয়, থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার হয়, আরও যুদ্ধ হয়। এই সময় কি হয়, ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা তাদের এরিয়াকে এক্সপ্যান্ড করতে থাকে। তখন ব্রিটিশ গভর্নমেন্ট বললো যে সিন্স আমরা একটা জায়গায় স্থগিত নেই, আমরা তো এক্সপ্যান্ড করে যাচ্ছি, সো ওয়াই টু টেল অনলি গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাই জন্য তারা এটাকে সরিয়ে আনলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আর আমাদের ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন হচ্ছে উইলিয়াম বেন্টিং। তাহলে ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল ছিলেন আমাদের ওয়ারেন হেস্টিং। তাহলে লাস্ট গভর্নর জেনারেল আমি অফ বেঙ্গল কাকে বলতে পারি? যিনি ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, দ্যাট ইজ উইলিয়াম বেন্টিং। এখন এই সময় এই চার্টার অ্যাক্ট দিয়ে ইভেন এটাকেও ট্রাই করা হয়েছিল যে একটা ওপেন কম্পিটিশন সিস্টেম তৈরি করবে, মানে সিভিল সার্ভিসের ক্ষেত্রে। কিন্তু এখন যদি সিভিল সার্ভিসের ক্ষেত্রে ওপেন কম্পিটিশন মানে ইন্ডিয়ানরাও পার্টিসিপেট করতে পারবে। এখন ইন্ডিয়ানসরা যদি পার্টিসিপেট করে তার মানে কি ইন্ডিয়ানসরা একটা হায়ার অথরিটি পজিশনে চলে যাবে, আর তাদের সাবঅর্ডিনেটে কারা থাকবে? ব্রিটিশরা থাকবে। তো অবভিয়াসলি ওটা ওরা মেনে নিতে পারবে না। তাই জন্য কোর্ট অফ ডিরেক্টরস এর প্রতি আপত্তি জানিয়েছিল। আরেকটা জিনিস যেটা আমি মিস করে গেছি ওটা আমি জানিয়ে দিচ্ছি। 1773 রেগুলেটিং অ্যাক্ট দ্বারা বম্বে অ্যান্ড মাদ্রাস এদেরকে শুধু অ্যান্ড শুধু লেজিসলেটিভ অথরিটিটুকুই দেওয়া হয়েছিল, কিন্তু বাদবাকি সব বিষয়ে তারা সাবঅর্ডিনেট বেঙ্গলের ওপর হবে। কিন্তু 1833 চার্টার অ্যাক্টের দ্বারা এই বম্বে আর বেঙ্গলের যে লেজিসলেটিভ পাওয়ারটা ওটাকে আশার্প করে নেওয়া হয়েছিল। তার মানে এখন পুরোপুরিভাবে তারা সব বিষয় বেঙ্গলের দিকে সাবঅর্ডিনেট। তো এটা হচ্ছে আমাদের চার্টার অ্যাক্ট অফ 1833। নেক্সট আসবে চার্টার অ্যাক্ট অফ 1853। এখন এখানে কি করা হলো? এখানে ফাইনালি আমাদের লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ ফাংশনকে আলাদা করে দেওয়া হলো। এর জন্য লেজিসলেটিভ ফাংশনকে একটা 6টা মেম্বারের 6 মেম্বারের দেওয়া হলো। এর মধ্যে আবার 6 মেম্বারের মধ্যে 4টে মেম্বার হবে প্রভিন্সিয়াল বা প্রভিন্সিয়াল এরিয়া থেকে নমিনেট করা হবে। এখন এই 4টে জায়গা কোনটা? যে কোনো জায়গা না, 4টে স্পেসিফিক জায়গা আছে। কি কি? একটা বম্বে, মাদ্রাস, বেঙ্গল অ্যান্ড আগ্রা, এই 4টে থেকে নমিনেট করা হবে। তাই জন্য এরা হচ্ছে অ্যাজ আ মিনি ব্রিটিশ পার্লিয়ামেন্ট অ্যাক্ট করতো, এই লেজিসলেটিভ কাউন্সিল। এখান থেকে আমাদের ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলের কনসেপ্টটা আস্তে আস্তে জন্মায়। তার পরবর্তীতে যে 1833-তে যে ওপেন সিস্টেমের বা ওপেন
কম্পিটিশনের যেটা প্রস্তাব দেওয়া হয়েছিল, প্রপোজাল দেওয়া হয়েছিল আর যেটা রিজেক্ট হয়ে গেছিল, ওটা ফাইনালি 1853 দ্বারা আনা হলো, ইন্ট্রোডিউস করা হলো। আর এটার জন্য একটা কমিটিও বসানো হলো, যেটাকে ম্যাকিউলে কমিটি বলা হয়, which was established in 1854। তো এই সমস্ত বিষয় দেখা হলো। নেক্সট আসলো হচ্ছে আমাদের রিভল্ট অফ 1857, আর ঠিক ওটার পরে পুরোপুরি ব্রিটিশ ক্রাউনের হাতে নিয়ে নিল তারা সমস্ত বিষয়। মানে 1857-এর আগে অবধি যতগুলো অ্যাক্টস আমি চার্টার পড়েছি ওগুলো হচ্ছে কোম্পানিজ রুল, কিন্তু 1857-এর পরে আমরা যতগুলো পড়বো ওগুলো হচ্ছে ক্রাউন রুল। তো এটা হচ্ছে ডিফারেন্স। এখন ক্রাউন রুলের প্রথম হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট অফ 1857। এখানে কি হয়েছিল, আই এম সরি, ইট ইজ 1858। এখানে কি হয়েছিল, এখানে এই যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এই পজিশনটাকে পুরোপুরি সরিয়ে আনা হলো হচ্ছে ভাইসরয় অফ ইন্ডিয়া। আর আমাদের প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া ছিলেন লর্ড ক্যানিং। আর the Viceroy of India is directly responsible to the British Crown. Not only that, এই যে বোর্ড অফ ডিরেক্টরস আর কোর্ট অফ ছিল, ওটাকে ওই পজিশন, ডাবল গভর্নমেন্টের পজিশনটাকেও পুরো এন্ড করে দেওয়া হলো। আর আনা হলো আমাদের সেক্রেটারি অফ স্টেটের পজিশন। সেক্রেটারি অফ স্টেটের পজিশনকে সমস্ত দায় দায়িত্ব দেওয়া হলো। আর ওকে অ্যাসিস্ট করার জন্য, কারণ স্বাভাবিক ও নিজে একা করতে পারবে না, তো ওকে অ্যাসিস্ট করার জন্য একটা 15 মেম্বারের দেওয়া হলো, কাউন্সিল দেওয়া হলো। কিন্তু এই 15 মেম্বার কাউন্সিল শুধু অ্যান্ড শুধু উইল অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডভাইসারি বডি, অ্যাডভাইস দেওয়ার জন্য কাজ করবে। নেক্সট, এই অ্যাক্টটা, যদিও উই ক্যান স্টেট দিস অ্যাক্ট অ্যাজ আ অ্যাক্ট ফর গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু আদৌ কি এটা ইন্ডিয়ার জন্য গুড ছিল? ওয়েল, এটা একটা কোয়েশ্চেন মার্ক, কারণ যে কন্ডিশনটা আগেও প্রিভেল করছিল ইন্ডিয়াতে, ওটাও তখনও প্রিভেল করে যাচ্ছিল। So there was no certain changes which took place, although it was termed as act of good government. তো এটাই ছিল হচ্ছে পুরো বিষয়টা। নেক্সট আরো অনেক একটা এসেছে, অ্যান্ড ওই সমস্ত অ্যাক্টে কিভাবে চেঞ্জ হয়েছে, কিভাবে আস্তে আস্তে ইন্ডিয়াদের পার্টিসিপেশন হচ্ছে, সমস্ত কিছু আমরা ডিটেলসে ডিসক্রাইব করব কিন্তু নেক্সট ক্লাসে। তো আপাতত এই অবধি, আশা করি ভালো লেগেছে আপনাদের। থ্যাংক ইউ।